শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, শুভ সকাল। আজকের রসায়ন প্রথম বর্ষের ক্লাসে পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আমি রবীন্দ্রনাথ ঘোষ, রসায়ন প্রভাষক, পাকশিয়া আইডিয়াল কলেজ। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা গতদিন শুরু করেছিলাম কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রথম বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা আমরা বলেছিলাম। দেখো তোমাদের মনে আছে কিনা। তার আগে আমি আর একটা কথা বলি। আমাদের আজকের ক্লাসে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি তোমাদের গতদিন গ্রুপে সবাইকে জানিয়ে দিয়েছি, অনেকের সাথে আমাদের কথা হয়েছে। যাক, এখন দেখো তোমরা এখন আমার যে ক্লাসে যে উপস্থিত আছো, যেখান থেকে ক্লাস করছো, তোমরা সকলেই তোমাদের হাজিরাটা ঝটপট দিয়ে দাও। আমি গতদিন দেখাচ্ছিলাম কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে দেখো, আমরা বলেছিলাম একটা পরমাণুতে বা কোনো একটা পরমাণুতে ইলেকট্রনকে বর্ণনা করার জন্য আমরা চারটা সংখ্যা ব্যবহার করি। এই চারটা সংখ্যাকেই সাধারণত আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো আমরা যে প্রথম লিখছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা দেখো এখানে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা ছিল আমাদের, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ব্যবহার করেছিলাম এন দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ব্যবহার করেছিলাম এন দ্বারা। এখন দেখো এই যে এন দ্বারা আমরা ব্যবহার করেছিলাম, এন এর মান বলেছিলাম 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। 1 হলে কে ছিল, 2 হলে এল ছিল, 3 এম, 4 এম এরকম ছিল। এবং দেখো আরো বলেছিলাম একটা প্রধান কোয়ান্টাম সংখ্যাতে প্রথম শক্তি স্তরে 2n² ইলেকট্রন থাকতে পারে। 2n² ইলেকট্রন থাকতে পারে। দেখো 2 হলো আমাদের সহকারী বা বলছিলাম অ্যাজিমুথাল, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার কথা বলেছিলাম। দেখো এখানে একে আমরা প্রকাশ করেছিলাম ছোট হাতের এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বলেছিলাম, যে একটা শক্তি স্তরকে কয়েকটা উপশক্তি স্তরে ভাগ করা হয়। একটা শক্তি স্তরকে কয়েকটা উপশক্তি স্তরে ভাগ করা হয়। এক একটি উপশক্তি স্তরকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলছিলাম। অর্থাৎ এইটা প্রধান কোয়ান্টাম ছিল দেখো শেল, আর এটা ছিল আমাদের সাব শেল। দেখো তাকে আমরা প্রকাশ করেছি ছোট হাতের এল দ্বারা। এখানে যেমন দেখো কোয়ান্টাম সংখ্যায় আমার এন এর মান 1, 2, 3, 4 এরকম হতে পারত মানে হয়। আর আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যায় কি হলে এল এর একটা মান আসবে, সেটা হবে 0 হতে n-1 পর্যন্ত। দেখো 0 হতে n-1 পর্যন্ত। এখানে আমরা কি করেছিলাম, যে n এর মান যদি আমাদের 1 হয়, n এর মান হবে কি 0 হতে n-1, অর্থাৎ দেখো 1-1 তার মানে শুধু 0। n = 2 হলে l এর মান দেখো 0 হতে এখানে 2-1, তাহলে একটা 0 আর একটা 1। n এর মান n = দেখো 3 হলে
এল এর মান দেখো 0 হতে আমার এই যে 3 মাইনাস 1, তার মানে 0 1 আর এই 2। দেখো এন এর মান যদি আমার 4 হয় তাহলে এল এর মান হবে 0 হতে আমার এই 4 মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 আর 3। দেখো তাহলে আমি কিন্তু দেখাচ্ছি যে এন এর মান 1 হলে আমার এল এর মান একটা হবে, সেটা হবে 0। এন এর মান 2 হলে এল এর মান দুইটা হবে, একটা 0 আর একটা 1। এন এর মান 3 হলে এল এর মান হবে তিনটা, 0 1 আর 2। এন এর মান 4 হলে এল এর মান হবে 0 1 2 এবং 3। তাহলে এখন দেখো এখানে আমি বলছি যে এল এর মান যদি 0 হয় তাহলে আমার সেখানে একটা সাব অরবিট মানে উপশক্তি স্তর, সেটা কি এস। দেখো আর এখানে এল এর মান কি ছিল 1, তাহলে এটা হচ্ছে 1s। এখন তুমি কোনো প্রকারে কিন্তু এখানে 1p 1d এসব বানাতে পারবে না। আমি যেটা আবার বলি, দেখো এন এর মান যখন 1 হয় তখন এল এর মান ছিল কিন্তু আমার 0। এল এর মান 0 হলে আমার একটাই উপশক্তি স্তর হতে পারে, সেটা s, এবং সেটা 1s, কারণ এন এর মান 1। তাহলে যেহেতু এল এর মান একটা, অতএব ওখানে আমার উপশক্তি স্তর বা সাবশেল কিন্তু একটাই, তাহলে 0, তাই s। ঠিক একইভাবে দেখো এন এর মান যখন আমার ছিল কি 2, তখন এল এর মান ছিল কিন্তু আমার একটা 0 আর একটা 1। তাহলে 0 এর জন্য তো আমার আছে s আর 1 এর জন্য আছে আমার p। তাহলে দেখো এখন যেহেতু n এর মান 2, তাহলে এটা 2s আর এটা 2p, এটা 2s এটা 2p। তাহলে এখানে তুমি দেখো যে এখানে কিন্তু তুমি ইচ্ছা করেও 2d করতে পারবা না, কারণ l এর মান আছে 0, 0 হলে s 1 হলে p। তাহলে এখন n এর মান 2টায় 2s এবং 2p, অর্থাৎ 2d কিন্তু এখানে অসম্ভব। আরো একটা দেখো n এর মান যদি আমার 3 হয়, যখন 3 ছিল তখন l এর মান হচ্ছে কিন্তু 0 1 আর 2। তাহলে 0 এর জন্য দেখো s, 1 এর জন্য দেখো p আর 2 এর জন্য দেখো d। তাহলে এখানে এই n এর মান কত 3, তাহলে এখানে 3, এটা 3, এটা 3। দেখো এখানে l এর মান 0 বলে তাহলে এটা তৃতীয় শক্তি স্তরের s, তৃতীয় শক্তি স্তরের s এর কারণে এটা 3s। এটা তৃতীয় শক্তি স্তরের p, তাই এটা 3p। এটা তৃতীয় শক্তি স্তরের d, তাই এটা 3d। তাহলে এখন তুমি যদি বলো এখানে আমি 3f লিখবো, তা কিন্তু আর লেখা যাবে না। তাহলে দেখো আমাদের প্রশ্নটা যদি হয় 1p 2d 3f, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। 1s ও সম্ভব নয়, 2d ও সম্ভব নয়, 1p ও সম্ভব নয়, 2d ও সম্ভব নয়, 3f ও সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি যদি আবার দেখো গোড়ার থেকে এইভাবে দেখাই যে আমার 1p অসম্ভব, এই 1p টা অসম্ভব কেন? এখানে n এর মান কত 1, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে n এর মান তো হয় 0। তাহলে n এর মান 0 হলে যেটা আমার উপশক্তি স্তর হবে সেটা তো s, আর n এর মানটা 1, তাই এটা 1s। অতএব যেহেতু 1s, তার মানে 1p অবশ্যই অসম্ভব। এখন দেখো তাহলে আমার চতুর্থ শক্তি স্তর অর্থাৎ n এর মান যখন 4, সেখানে আমার কি কি হওয়া উচিত? n এর মান যখন 4 আছে, দেখো এখানে n সমান সমান আছে আমার 4, তখন তোমার n সমান সমান আছে কি 0 1 2 আর 3। দেখো 0 এর জন্য দেখো এখানে আছে s, 1 এর জন্য আছে দেখো p, আর 2 এর জন্য আছে d, আর 3 এর জন্য আছে f। আমরা জানি n এর মান কত 4, তাহলে দেখো এটা 4s, এটা 4p, এটা 4d, এটা 4f। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করো যে তাহলে দেখো আমাদের প্রথম শক্তি স্তর n এর মান যখন 1 ছিল তখন কিন্তু ছিল শুধু 1s, আর দ্বিতীয়টায় দেখো ছিল 2s আর 2p, 3 নম্বরে ছিল দেখো 3s 3p 3d, আর এখানে দেখো আছে চতুর্থ 4s 4p 4d এবং 4f। আমরা দেখো এখানে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর থাকে, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর থাকে, তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর থাকে,
চতুর্থ শক্তি স্তরে কিন্তু আমার 4টা উপশক্তি স্তর আছে। এখন এইখানে আমরা প্রথম দেখো n এর এখানে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n স্কয়ার। ঠিক এরকম সূত্র আমার এখানেও একটা আছে 2 × 2l প্লাস 1। এখানে এই l এর মান হবে কি 0 1 2 3, এটা 0 হলে s 1 p d f এরকম। তাহলে তুমি 0টা বসাও, 0টা বসালে তোমার এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে দেখো বেরিয়ে যাবে। তাহলে 0 বসালে দেখো এখানে 2 যোগ এখানে 0, তার মানে এখানে দেখো 2টা ইলেকট্রন। তারপরে এখানে যখন তোমার 1 আছে, p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, p তে থাকে ইলেকট্রনের সংখ্যা 6টা। তাহলে p তে l এর মান কত 1, তুমি এখানে 1 বসাও, দেখো 1 এখানে 2 আর 1 3 2 6, p তে আমার 6টা চলে আসে। d এর ক্ষেত্রে আছে আমার 8টা, তাহলে এখানে তুমি d এর ক্ষেত্রে দেখো l এর মান আমার কত 2 আছে, তাহলে 2 2 4 আর 1 5 5 2 10, তাহলে d তে দেখো আমার 10টা ইলেকট্রন থাকে। d তে আমার আছে 10টা ইলেকট্রন, আগে মনে 8টা বলে ফেলেছি দেখো। তাহলে 10টা কিভাবে, 2 2 4 আর 1 5 5 2 10। আর দেখো 3 f এর ক্ষেত্রে মানটা আমার 3, তাহলে l এর মান যদি এখানে বসাও তাহলে দেখো এই যে 2 × 3, তার মানে এখানে আছে 6 আর 1 7, তাহলে 7 গুণ দেখো বাইরে 2 সমান সমান আছে আমার 14টা ইলেকট্রন। তাহলে f এ থাকে আমার 14টি ইলেকট্রন। তাহলে আমরা এটা সহকারীটা গতদিন পড়েছিলাম, সেটা আবার একটু দেখে নিলাম। দেখো এবার আছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ দেখো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করতে পারি, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা প্রকাশ করতে পারি, সেটাই হলো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় আসলে আমরা টোটালি কি বলতে চাচ্ছি। আমরা দেখো প্রথমে বলেছি কিন্তু অরবিট যেটা ছিল n, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথমে দেখো ওই n ছিল অরবিট, তারপরে দেখো এটা আমার সাব অরবিট, এটা সাব অরবিট যেটাকে l দ্বারা প্রকাশ করছি আমরা। পরবর্তীতে দেখো এখন যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম করতে যাচ্ছে এটা হচ্ছে অরবিটাল। আমার মনে হয় তোমরা এবার বুঝতে পারছো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি। অর্থাৎ তোমার তোমার পাড়াটা, তোমার যে পাড়াটা বাড়িটা, তোমার বাড়িটা যদি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরি, তাহলে তোমার ওই বাড়ির ভিতরে একটা বিল্ডিং আছে, দুটো বিল্ডিং আছে, এক একটা বিল্ডিংকে আমি সহকারী ধরলাম। এখন বিল্ডিং এর ভিতরে কয়টা ঘর আছে, এক একটা ঘরকে আমি অরবিটাল ধরলাম, তা সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক। তাহলে দেখো এখানে n ছিল আমার প্রধান শক্তি স্তর, আর এটা সহকারী, আর এটা হলো ম্যাগনেটিক। অর্থাৎ অরবিট, সাব অরবিট, অরবিটাল। এখানে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল দেখো 2n স্কয়ার, আর এখানে বলছিলাম 2 × 2l প্লাস 1 এটা। এখানে n এর মান বলছিলাম দেখো 0 1 2 3, এই 0 বলছি 1 2 3 4 ইত্যাদি। আর এখানে দেখো l এর মান বলছিলাম কি 0 1 2 3 এই। আর এই m এর একটা মান আছে, m এর মান হবে 0 হতে প্লাস মাইনাস l, 0 হতে প্লাস মাইনাস l। তাহলে আমি কি বললাম, যেমন অরবিটকে প্রকাশ করেছি n দ্বারা, সাব অরবিটকে l দ্বারা, আর অরবিটালকে m দ্বারা প্রকাশ করেছি। m এর একটা মান আমরা বসিয়েছি। এইবার আমরা এই মানটা হিসাব করব। দেখো এখানে খেয়াল করো n এর মান হলো আমার 1, তাহলে l এর মান হচ্ছে কিন্তু আমরা 0, ওই যে নিয়ম অনুযায়ী এখান থেকে বের করেছি। তাহলে m এর মান কি, দেখো এখানে m কিন্তু লিখেছিলাম 0 হতে প্লাস মাইনাস l, তাহলে স্বাভাবিক অবস্থায় l এর মান যখন 0, তাহলে m এর মান কিন্তু আমার অবশ্যই 0। এখন দেখো n এর মান যখন আমার আছে 2, তখন এই l এর মান আছে কিন্তু একটা 0 আর একটা 1। এখন দেখো এই m 0 এর জন্য এটাকে আমরা এখানে লিখি একটু, 0 এর জন্য কিন্তু এটা 0, আর এই 1 এর জন্য 0 আর প্লাস মাইনাস 1,
ওয়ানের জন্য হচ্ছে 0 আর প্লাস মাইনাস 1, অর্থাৎ এটাকে যদি ভেঙে লিখি তাহলে দেখো 1 0 প্লাস 1, অর্থাৎ -1 0 প্লাস 1। কারণ দেখো এইটা ছিল কিন্তু আমার p আর এটা কিন্তু ছিল আমার s, অর্থাৎ এটা 2s এটা 2p। ঠিক দেখো এবার n এর মান যখন আছে আমার 3 তখন l এর মান ছিল কিন্তু আমার 0 1 আর 2। l এর মান ছিল 0 1 2, কারণ দেখো 0 হতে 2 পর্যন্ত, তাহলে 0 হতে 2 পর্যন্ত যদি আমার হয় তাহলে 0 এর জন্য একটা 0 আর 2 পর্যন্ত তাহলে 2 আছে, তাহলে 0 হতে 2 মানে মাঝখানে কিন্তু একটা 1 আছে আমার। এখন দেখো m এর জন্য কিন্তু আমার একটা 0 আর এই l এর জন্য তো আমরা একটু আগে দেখলাম 0 আর প্লাস মাইনাস 1, তার মানে -1 0 প্লাস 1। তুমি এখানে প্লাস দাও এটা মাইনাস দাও এটাও দেওয়া যাবে। এখন দেখো এই 2 এর জন্য, এই যে 2 এর জন্য এটা হলো কিন্তু আবার p এর জন্য আর এটা হলো s এর জন্য, তাহলে 2 যখন দেখো তাহলে 0 প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2, কারণ 0 হতে এখানে 0 হতে দেখো প্লাস মাইনাস 2 এরকম লিখতে হবে আমার। তাহলে এইটা না লিখে আমি একে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এটা, তাহলে আমি যদি এইটাকে ভেঙে লিখি দেখো -2 -1 0 প্লাস 1 প্লাস 2, এই পাঁচটা লিখতে হবে। তাহলে এটা কিসের জন্য হলো আমার d এর জন্য, এটা p এর জন্য, এটা s এর জন্য। তাহলে দেখো এখন s এর কিন্তু আছে একটা কক্ষ আর p এর কিন্তু আছে তিনটা কক্ষ, তাহলে p এর অরবিটাল কয়টা? তিনটা। আর d এর ক্ষেত্রে দেখো আছে পাঁচটা কক্ষ, তাহলে d এর অরবিটাল কয়টা? d এর কিন্তু অরবিটাল আমার এখানে পাঁচটা। এখন দেখো আমরা যদি n এর মান 4 ধরি, n সমান যদি আমরা 4 ধরি তাহলে এখন এই হিসাবটা দেখো আমার n এর মান আসে কি 0 1 2 আর 3। n এর মান যখন আমার 4, আমি এটা একটু মুছে দিচ্ছি দেখো এখানে ধরানো একটু কষ্ট। আমরা n এর মানটা যখন 4 হবে, n এর মান যখন হলো 4 তখন l এর মান হচ্ছে আমার 0 হতে 4 মাইনাস 1 মানে 0 হতে 3 পর্যন্ত, তার মানে একটা 0 একটা 1 একটা 2 আর একটা 3, এটা হলো সাব অরবিট। তাহলে এখন অরবিট দেখো m এর l এর মান যখন 0 তখন একটা 0, এখানে আমার s ছিল, এখানে অরবিট ছিল কিন্তু একটা, এখানে অরবিটাল ছিল আমার একটা। এখন দেখো n এর মান যখন 1 l এর মান যখন 1 তখন এখানে ছিল 0 তোমার প্লাস মাইনাস 1, অর্থাৎ আমরা -1 দিলাম 0 আর প্লাস 1 তিনটা, তার মানে এখানে কি ছিল? এটা কিন্তু ছিল p এর জন্য, তাহলে এখানে কিন্তু তিনটি অরবিটাল। এটার ক্ষেত্রে দেখো এখানে ছিল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তার মানে -2 -1 0 প্লাস 1 আর প্লাস 2, দেখো এখানে কয়টা আছে? পাঁচটা। তাহলে এখানে অরবিটাল সংখ্যা আছে আমার পাঁচটা। এখানে দেখো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাহলে দেখো এটাই কিন্তু f এর ক্ষেত্রে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এখানে কয়টা? দেখো সাতটা। তাহলে 3 আর 1 4 5 9 আর 7 দেখো এই 16টা। অর্থাৎ যদি বলি n চতুর্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা কত, চতুর্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা কত, তাহলে চতুর্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা আমরা যদি বলি কয়টা? যে 16টা। প্রিয় শিক্ষার্থী, আমরা কি ধারণা পাচ্ছি? প্রথমে অরবিট, তারপরে সাব অরবিট, তারপরে হলো আমার অরবিটাল, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমার শক্তি স্তর সম্পর্কে ধারণা দিল, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমার উপশক্তি স্তর সম্পর্কে আমাকে ধারণা দিল। আর দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমার যে ওই অরবিটালের আকৃতিগুলো দেখায়। তাহলে আমরা দেখলাম এখন অরবিটালের যে আকৃতি, অরবিটালের আকৃতিগুলো কেমন দেখো। আমরা যদি এস অরবিটাল এটাকে দেখি, দেখো এটা কিন্তু ছিল আমাদের কিছুটা
ডিম্ব আকৃতি মতো যদি আমরা বৃত্ত আকার দেখাই। আর দেখো পি, এই পি কে আমরা বলছিলাম কি ডাম্বেল আকৃতি। ডাম্বেল আকৃতিটা কেমন দেখো, দুটো নাশপতি ফল, দুটো নাশপতি ফল মুখোমুখি করলে যেমন দেখা যায়। আর আমাদের গ্রামের ভাষায় মুগুর কথা বলা হয়, তোমরা অনেকে মুগুর চেনো কিনা। মুগুর সাধারণত দেখো কোনো কিছু পিটাতে বা ওই যে গরুতে মাঠে গরু নিয়ে খুঁটো পুঁততে সাধারণত ব্যবহার করা হয়। দেখো আমি যদি আঁকি তাহলে অনেকে চা পাতি মতো মনে করতে পারে। এরকম টাইপের যার একটা হ্যান্ডেল থাকবে আর এইটা দিয়ে আমরা পিটাপিটি করবো ধরে, এটাই ছিল মুগুর। অর্থাৎ সেটা যদি ধরি তাহলে দেখো পি অরবিটালটা আমার এই এরকম হিসাবে চলে আসে। তার সাথে দুটো নাশপতি ফল মুখোমুখি করলে যেটা হয় তাকে আমরা বলি সাধারণত পি অরবিটাল। এখন পি উপশক্তি স্তরের অরবিটাল ছিল আমার কিন্তু তিনটা। একটা দেখো এটা ছিল -1, 0 আর মনে করো +1। এইটাকে আমরা লিখছি px, এটা py আর একটা আছে pz। একটা px, একটা py আর একটা হলো আমাদের pz। এখন এই তিনটা চিত্র আমরা দিব। দেখো এখন এই যে তিনটা px, এখন দেখো আমরা অক্ষ সম্পর্কে ধারণা আছে অনেকেরই। এখানে দেখো তিনটা অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ ধরলাম, এটা z অক্ষ ধরলাম। এখন দেখো আমার px এর বেলায় এটা আমি px এর চিত্রটা দিচ্ছি। দেখো এখান থেকে এইরকম এই হলো, এটা হলো আমাদের px। তোমরা অনেকেই হয়তো দেখতে পাচ্ছ, কারণ কোনো সমস্যা হলে আমার প্রশ্ন করে একটু জানিয়ে দাও। যদি সমস্যা হয় আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। দেখো তাহলে আমি px দেখলাম। এখন যদি আমি দেখি আমার pyটা, তাহলে এটা ছিল x, এটা ছিল y, দেখো এই z, তাহলে py, দেখো এইটা হলো আমার py, এটা হলো আমাদের py। আর একটা থাকে আমাদের pz। দেখো এখানে x, y, এটা z, তাহলে pz। তাহলে জেডটা দেখো আমরা বললাম এই, আমরা ডাম্বেল আকৃতি তিনটাকে আলাদা আলাদা করে দিয়েছি। এখন যদি তিনটাকে একটা জায়গায় দেওয়া হয় x, y, z, তাহলে দেখো সেটা কেমন দেখা যায়। এইটা এখন দেখো এইটা আর আছে আমাদের এইটা। স্বাভাবিক অবস্থায় আমাদের বুঝতে কিন্তু অনেকটা কষ্ট হওয়ার কথা। এই বুঝতে কষ্ট হওয়ার কথা এই জন্য আমরা বুঝতে পারবো না, বিধায় px কে আলাদা লিখেছি, py কে আলাদা লিখেছি, pz কে আলাদা লিখেছি। তাহলে এটা ছিল আমার কিন্তু py আর এটা হলো আমাদের pz। তাহলে আমরা প্রথমে দেখলাম কি s অরবিটালের আকৃতি, যেটা কিছুটা উপবৃত্ত আকার কথা মতো। এখন দেখো px, py, pz আমার তিনটা এখানে অরবিটালের পির যে পি উপশক্তি স্তরের বা পি সাব অরবিটের যে তিনটা অরবিটাল আছে px, py আর pz, সেই চিত্রটাই আমি এখানে তোমাদের দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময় প্রায় শেষের দিকে চলে এসেছি। তারপরেও আমরা আর একটা অরবিটালের চিত্র দেখব, যেটা হলো ডি। এখন দেখো আমাদের এফ অরবিটালের চিত্র এখন আমরা জানি না, দেখিনি, এই জন্য ওইটা আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখব ডি। এখন দেখো এই যে ডি, এটাকে আমরা কয়টা অরবিটালে ভাগ করেছিলাম? 5টা। তোমরা একটু দেখে নাও, ডি এক্স ওয়াই, তারপরে দেখো আছে ডি ওয়াই জেড, আর আছে আমার ডি জেড এক্স। ডি এক্স ওয়াই একটা, ডি ওয়াই জেড একটা, ডি জেড আর আর দেখো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা বলবো না, আমরা বলবো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা নাম। আর একটা হচ্ছে আমার দেখো আছে ডি জেড স্কোয়ার। অর্থাৎ আমার ডির ডি যে উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তরের তোমার অরবিটাল আছে 5টা, 1,
2 3 4 এই পাঁচটা। এখন এই ঘরের নামটা আমার dxy, এটা dyz, এটা dzx, এটা dx স্কয়ার y স্কয়ার, আর এটা z স্কয়ার। এরকম পাঁচটা অরবিটাল আমাদের আছে। এখন আমরা সেই অরবিটালগুলির চিত্র একটু দিয়ে দেখি। দেখো dxy, এই dxy আমাদের এই ছবিগুলো আঁকার জন্য আমাদের একটা কৌশল আছে। কৌশলটা একটু খেয়াল করতে হবে। দেখো এইটা মনে করো x, এইটা y, আর এটা z। এখন এটা তুমি যদি বলি এটাকে আমার ইচ্ছা মতো দিয়ে নেবো, হ্যাঁ তুমি দিয়ে নাও, সমস্যা নেই। x অক্ষ, y অক্ষ, z অক্ষ তোমার ইচ্ছা মতো দাও, আর স্বাভাবিক নিয়মে আমরা যেটা করে থাকি সেটাও আমরা করতে পারি। এখন দেখো এখানে এটা এই যে যেটা আছে xy, তাহলে xy দেখো x অক্ষ বরাবর একটা, আর একটা y আছে, এটা y অক্ষ বরাবর একটা। অর্থাৎ এখান থেকে আমরা কি বললাম, যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর কিন্তু অরবিটালটা আছে। ঠিক তাহলে আমার dy, এই দেখো dyz, এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমার এটা আছে x, এটা আছে y, আর এটা আছে z। তাহলে আমার আছে, প্রিয় শিক্ষার্থী, আমরা এটা আবার রাখতে হবে, কারণ এটা আমাদের ভুল গেছে, এটা আমরা আরেকটু দেখি। দেখো আমরা রাখছি dxy, দেখো এখানে x, এটা y, এটা z। এখানে নেই কোনটা, এখানে নেই আছে z। তাহলে এই z অক্ষ বরাবর যেটা নেই সেইটা বরাবর একটা, আর যে দুটো আছে তার মাঝখান বরাবর একটা। যে দুইটা আমাদের আছে সেইটা না, যেটা নেই সেইটা বরাবর একটা, আর যে দুইটা আছে তাদের মাঝখান বরাবর একটা। দেখো এখানে dyz, এটা হলো x, এটা y, এটা z। তাহলে এখানে নেই কি x, তাহলে এই x বরাবর একটা, আর এই yz এর মাঝখান বরাবর একটা, এইটা। আর একটা আছে দেখো আমাদের zx, এখানে আবার নেই কোনটা, y। তাহলে দেখো এটা x, এটা y, এটা z। এখানে y নেই, তাহলে y বরাবর একটা, আর x z এর মাঝখান বরাবর আর একটা। আমি আবার একটু বলি তোমাদের যে আমরা ডি উপশক্তি স্তরের যে পাঁচটি অরবিটাল আমাদের আছে, সেই পাঁচটি অরবিটালে আমরা এখানে আঁকছি। এখন একটা জিনিস দেখো, আমাদের পাঁচটি অরবিটালের নাম কি ছিল, dxy, dyz, dzx। তাহলে আমরা কি বলছি, যেটা নেই, এটা নেই কোনটা, z, তাহলে সেইটা বরাবর একটা, আর যে দুটো আছে তাদের মাঝখান বরাবর একটা। আর এখানে yz, এখানে নেই কোনটা, x, তাহলে x বরাবর একটা, আর আমাদের yz এর মাঝখান বরাবর একটা। আর এখানে আছে কি আমাদের zx, নেই কোনটা, y, তাহলে যেটা নেই সেইটা বরাবর, আর যেটা zx তার মাঝখান বরাবর একটা। এখন দেখো আমরা আমাদের আর দুইটা আছে, তবে সেইটা ক্ষেত্রে একটু ভিন্নতা দেখাবো। এখানে মনে করা হচ্ছে আমার dx স্কয়ার y স্কয়ার, তাহলে এখানে আমার এই যে x y z, তাহলে এখানে x স্কয়ার, এই x অক্ষ বরাবর একটা, আর এই z অক্ষ বরাবর, এইটা y অক্ষ বরাবর একটা। আর এখানে z স্কয়ার, এখানে x y z, তাহলে কি আছে, z, তাহলে এই z বরাবর একটা, আর মাঝখানে একটা। অর্থাৎ আমরা এইটাকে এইভাবে একে এখানে দিচ্ছি। এখন দেখো আমরা এই যেটা দেখলাম, এটাকে কিন্তু বলি আমরা লোব, এটা লোব। তাহলে দুইটা লোব মিলে কিন্তু একটা এটা দেখাচ্ছে। আর এখানে দেখো এই যে জায়গাটা, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকে না তাকে বলি আমরা নোড, আর এই যে জায়গাটা একে বলি আমরা কিন্তু নোডাল। এই অঞ্চলে ইলেকট্রনটা থাকতে পারে না, এই জায়গাটায় থাকতে পারে না। তাহলে নোড, নোডাল আর লোব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পর্যন্তই রেখে দিচ্ছি। আমরা আগামী দিন স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং সাথে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিছু কথা বলবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার ক্লাস কেমন লাগলো সেটা লিখে কমেন্ট করো। ধন্যবাদ।